गणतांत्रिक युवा फेडरेशन DYFI, भारत का जनवादी नौजवान सभा, हिंदुस्तान की जमहूरियत पसंद नौजवानों की तंजीम, उसके जिला सम्मेलन, এই জেলা সম্মেলনে যারা প্রতিনিধি আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ওরা সম্মেলনে আলোচনা করবেন, আজকাল সিদ্ধান্ত নেবেন। একসময় আমি ওই সংগঠন করেছি, এই জন্য যুবদের মঞ্চে চলে আসি। कभी कभी नौजवानों के मंच में आने से खुद भी जवान होने का इरादा कर जाता है। গোটা দেশে এবং আমাদের রাজ্যে आज के যৌবন, जिसके दो हाथ है, सर में दिमाग है, सीने में जज्बात है, जो उसके इस्तेमाल करके अपने परिवार के लिए, खुद के लिए, समाज के लिए, देश के लिए कुछ करना चाहता है। दिल्ली में बैठी हुई सरकार हो या नवान्न में बैठी हुई सरकार हो, वो हमारे इस नौजवानों के जो हाथ है, जो ताकत है, उसका इस्तेमाल करने का हक देने के लिए तैयार नहीं है। স্বাধীনতার পরে এত বেকারি কখনো হয়নি আজকে যে আমাদের দেশে। অথচ আমাদের দেশে সরকার তৈরি হয়েছিল, বলেছিল साल में 2 करोड़ को रोजगार मिलेगा। 14 में मोदी जी का सरकार बना। आज के 8 বছরের তলে 8 দুগুণে 16 কোটি বেকারের কাজ হয়ে যাওয়ার কথা। আমাদের মুখ্যমন্ত্রী তো যা মোদি বলে তার থেকে একটু এগিয়ে গিয়ে বলে দেন, উনি তো সবাইকে কাজ দিয়ে দিয়েছি, তাই না? শুধু কাজ না, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। কোভিড এর সময় তার থেকে এখন পর্যন্ত যারা কাজ করছিল কলে, কারখানায়, ঠিকাদারের আন্ডারে, ছোট ছোট দোকানে, যে কোনো ভাবে রুটি রুটি চালাচ্ছিল, আজকে তারা বেকার হচ্ছে। কর্মহীন মানুষ, অন্যদিকে অন্নহীন মানুষ। আর জিনিসের দাম বাড়ছে, প্রতিদিন বাড়ছে। সরকারের দায়িত্ব ছিল জিনিসের দাম কমানো। কেন কমাবে সরকার? এখন জিএসটি লাগালো খাদ্যদ্রব্যে। কখনো আগে খাদ্যদ্রব্যে জিএসটি লাগেনি। বামপন্থী মানে আমরা প্রথম থেকে বলেছি নিত্য প্রয়োজনীয় জিনিসকে দাম বেঁধে সস্তা দরে গণবন্টন ব্যবস্থার মধ্যে সবাইকে দিতে হবে। আর দক্ষিণপন্থীরা বলেছে না, রেশন ব্যবস্থা তুলে দিতে হবে, খোলা বাজার হবে, কালো বাজার হবে, মুনাফা খাতের জন্য হবে। दखीलेबाज के लिए, काला बाजार के लिए, मुनाफाखोरों के लिए दरवाजा खोलना पड़ेगा। আজকে এই কোভিড পিরিয়ডে গরিব মানুষ আমাদের দেশে এখনো বেঁচে আছে, কারণ রেশন ব্যবস্থা ছিল বলে। আজকে দাঁড়িয়ে কেউ বলছে দুয়ারে রেশন, আর এরা সবাই বলেছে রেশন তুলে দিতে হবে। বলেছে ওরা ক্যাশ ট্রান্সফার। বামপন্থীরা ছিল বলে আমরা রেশন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছি। খাদ্যের অধিকারের কথা বলেছি, রাইট টু ফুড। আজকে শিক্ষার অধিকার বলুন, স্বাস্থ্যের অধিকার বলুন, কাজের অধিকার বলুন, খাদ্যের অধিকার বলুন, কোন সরকার মানছে না। তার বদলে কি করছে? বলে কিছু দিয়ে দেবো, আমাদের সঙ্গে এসো। जैसे भूखा कुत्ता के सामने झूठा हड्डी फेंका जाता है, वैसे हमारे देश की जनता को वो उस तरह से देख रहे हैं। ভোটের সময় এসে সাইনবোর্ড লাগায় শিশু সাথী, স্বাস্থ্য সাথী, ও বলে আয়ুষ্মান ভারত, বলে না এ বলছে লক্ষ্মীর ভান্ডার, তো বলছে हम किसानों के खाता में पैसा दे दिया, बोले ना। चुनाव से पहले 2014 में कहा था मोदी विदेश से काला धन लाएंगे, कुछ नहीं तो आपका खाता में 14-15 लाख दिया जाएगा। फिर बोला नोटबंदी, नोटबंदी बोले कि बोलो काला धन समाप्त, भ्रष्टाचार समाप्त, आतंकवाद समाप्त,
नकली नोट समाप्त, अंधभक्तों को ऐसा सजाया था। এখন পার্থ চ্যাটার্জি আর অপার ফ্ল্যাট থেকে যখন এরকম আবার টাকার পাহাড় পাওয়া যাচ্ছে, তাহলে মোদি মিথ্যে কথা বলেছে, প্রমাণ হলো যে কালা টাকা নেই। হ্যাঁ বলেছিল না? তাহলে নোটবন্দি করে আর কোনো টাকা নেই। আপনাদের সবাইকে ব্যাংকে গিয়ে বলেছিল না 500 টাকা 1000 টাকার নোট জমা দিয়ে দাও, আর তারপর অরুণ জেটলি বলেছিল সব টাকা জমা হয়ে গেছে। তাহলে এখন তৃণমূলের ঘর থেকে টাকা বেরোচ্ছে, কিন্তু বিজেপি বলবে না কোত্থেকে টাকাগুলো এলো। এখন শুভেন্দু বলছে অভিষেক চোর, আর অভিষেক বলছে শুভেন্দু চোর, তাই তো? আমরা বলছি দুজনেই চোর। সোজা কথা, इसमें कोई संदेह है? এই আসানসোলে, এই পশ্চিমবঙ্গে গত 8-10 বছর ধরে বিজেপি আর তৃণমূল মিলে আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায়, সে জাহাঙ্গীর মহল্লা হতে পারে, সে কুলটি হতে পারে, সে বার্নপুর হতে পারে, জামুরিয়া হতে পারে, শুধু আসানসোলে কেন, ধুলাগড়ে, সাঁকড়াইলে, বসিরহাটে, কাকিনাড়ায়, ব্যারাকপুরে, ভাটপাড়ায়, কালিয়াচকে, মাথা ভাঙায় বিজেপি আর তৃণমূল বলে বোঝালো না এ হিন্দু এ মুসলমান। এখানে আসানসোলে বললো না এ হিন্দিভাষী है বাংলাভাষী है, এ বিহারি है বাঙালি है। যে পাড়ায় সবাই একসঙ্গে থাকতো, একসঙ্গে লড়তো, শিক্ষার দাবিতে, কাজের দাবিতে, মজুরির দাবিতে, সমান অধিকারের দাবিতে, এরকম 10 বছর ধরে একেবারে মামা ভাগ্নে ভাইবো সব একসঙ্গে মিলে বললো তুমি আলাদা ও আলাদা। नहीं समझाया? कत्ल किया लोगों को, घर जलाया, फसाद लगाया, बम गिरवाया, और एक दुकानदार से दूसरे दुकानदार को, एक से एक दुकानदार को, एक रिक्शा चलाने वाले और रिक्शा में चढ़ने वालों को अलग कर दिया ना, भाषा के नाम में, धर्म के नाम में। आप सब लोग पहचान लिए ये हिंदी भाषी है, ये बांग्ला भाषी, ये हिंदू, वो मुसलमान, ये बिहारी, ये बांगाली। किंतु बिंदु किसका नाम बोलेंगे? सबको साथी अभिषेक कौन किस पार्टी का है? कोई पार्टी का नहीं है। ये शुभेंदु अधिकारी ममता बनर्जी का चेहरा लगाया हुआ तृणमूल का। और जो बोला था लाल झंडा देखने नहीं मिलेगा, अभी लाल झंडा के डर से चाहे बीजेपी हो चाहे तृणमूल हो, रात का नींद हराम हो रहा है। और नींद हराम नहीं होगा, ऐसा कोई दस्तखत कोई लिख करके नहीं किया। চোর চোর। আপনাদের মনে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে ওই নারদাকাণ্ড সারদাকাণ্ডের চোর को चोर नहीं बोलेंगे तो क्या साधु बोलेंगे? হ্যাঁ, তো অমিত শাহ একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে, বলে না না চোরকে সাধু বলবে, চোরটাকে তুলে बीजेपी मशीन में ढुकिए दिले, एक बार तृणमूल चोर अगर बीजेपी के मशीन में घुस जाए तो फिर साधु बनकर निकल जाएगा। আমরা বুঝি দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলি, তোলাবাজকে তোলাবাজ বলি, চোরকে চোর বলি। মনে আছে সুব্রাগড়ির নাম? হ্যাঁ, চপ্পল, তাই তো? বললো আমার দুঃখ হলো যে পার্থ চ্যাটার্জির মুখে লাগে। তারপর থেকে তৃণমূলের নেতারা এখন খুব কম মুখ দেখাচ্ছে, আর দেখালেও মেয়েদের পায়ে চপ্পলের দিকে দেখছে ওটা কিরকম আছে। আমরা বলিনি জুতো চপ্পল ছুঁড়ে মারার কথা বলিনি, ঠিক কথা। এমনিতে জিনিসপত্রের দাম বেড়েছে, ও বলছে কেন জুতো কেন? আর ও তো হারামের পয়সা নয়, তাই তো? হ্যাঁ, ওরকম মমতা ব্যানার্জির মতো কয়েক হাজার টাকার দামি হাওয়াই চপ্পলও না, দেখানোর জন্য হাওয়াই চপ্পল, কিন্তু সব ডিজাইনারের চপ্পলও নয়। তো মোদ্দা কথা হচ্ছে কেন আজকে মানুষ বলছে চোর ধরো জেল ভরো, আর পুলিশ কেন চোরের দালাল হয়ে যারা বলছে চোর ধরো জেল ভরো
তাদের পেছনে লেগেছে। আচ্ছা, এটা কি আমাদের কাজ? এটা কি মীনাক্ষীর কাজ চোর ধরো জেল ভরো বলা? আরে পুলিশকে আমরা ট্যাক্স দিয়ে টাকা দিয়েছি, তার থেকে সে মাইনে পায়, তার থেকে গাড়ি পায়, তার থেকে তেল পায়, তার থেকে অস্ত্র পায়, তাই তো? তারপরে উর্দি পায়, সেইটা পরে অনুব্রতকে পাহারা দিচ্ছে। অনুব্রত চোর, জেলে ঢুকে গেছে, ওর চুরি ওরা মাল পাহারা দিচ্ছে থানায়, এই ওর বাড়িতে বীরভূমে, দেখেছেন তো বোলপুরে? হ্যাঁ, আচ্ছা, পুলিশের কাজ কি চোরদেরকে পাহারা দেওয়া? এটা তো পুলিশের কাজ ছিল। যদি চোর ধরতো তাহলে এত টাকার পাহাড় তো জমতো না। এই যে শিক্ষক নিয়োগ যাদের হওয়ার কথা, মেধা আছে, পরীক্ষায় পাস করেছে, প্যানেলের নাম আছে, যার চাকরি হওয়ার কথা ছিল, সেখানে টাকা মমতা বললো ও আমি তো জানতাম না। অভিষেক হওয়ার যেদিন ওদের 500 দিন হলো, আমরা হাজার হাজার লোক বৃষ্টিতে ভিজে গিয়ে গেলাম ওখানে। যেমন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন সব তদন্ত হবে, খুঁজে বার করো, লিস্ট বার করো, নম্বর বার করো। ন্যাকামি কিরম মমতা ও এরকম তো আমি জানতাম না। পুলিশকে গাল দিলেন না? পুলিশের ঠিকই আছে না, আমরা একটা মিছিল করলে একটা সিভিককে দিয়ে সব ছবি তোলে না? হ্যাঁ, কে এসছে কে গেছে দেখে না? এইখানে মিটিং হবে, কতবার আমাদের নেতাদেরকে ধরেছে, কোথায় হবে, কি আসবে, কোথায় হবে, কেন হবে, তাই তো? আর এত টাকা পশ্চিমবঙ্গে এখন সব শিল্প কারখানা বন্ধ হয়েছে, আর তোলাবাজি আর পাচার শিল্প এখন বেড়ে চলেছে। পুলিশ সেগুলো জানতো না? তাহলে যদি জেনে থাকে তাহলে মমতাকে বলেনি, আর যদি মমতাকে বলে থাকে তাহলে মমতা মিথ্যে কথা বলছে। তাহলে কাকে কাঠ করে দাঁড় করলেন? আমরা না, পুলিশ, ইন্টেলিজেন্স, আইবি কে, এসবি কে মমতা ব্যানার্জি কাঠ করে দাঁড় করালেন। যে বেটারা সব জানতো মন্ত্রীর ঘরে টাকা চুরি করা জমা হচ্ছে, পাচার হচ্ছে। ওই যে টোল বানিয়েছে নকল বীরভূমে, ওই যে পাথরের খাদান থেকে যাবে, কয়লা খাদান থেকে যাবে, সেখান দিয়ে তোলা আদায় হবে, তাই তো? কিন্তু সেগুলো সব চেপে গেছে। তাহলে পুলিশকে দোষী আমরা বলিনি, পুলিশ মন্ত্রী বলেছে। আমরা বলছি চোর ধরো জেল ভরো। পুলিশ ধরেনি বলেই আজকে ইডি সিবিআই এসছে, নাহলে ইডি সিবিআই দরকার ছিল। যদি এই রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ, এখানকার সিআইডি যদি আইন মেনে চুরি ধরতো, দুর্নীতি ধরতো, এই কেসে এখন তন্ন তন্ন করে খুঁজতে হতো না। আর তৃণমূলের নেতাদেরও এখন দুবাই, ব্যাংকক পালাবার রাস্তাও খুঁজতে হতো না। ওরা তা না করে বলছে তোমরা এটা কেন বলছো? মহা মুশকিল হয়েছে। সেদিন কামারহাটি দেখেছি মিছিল করতে, ওই যে বেলগড়িয়াতে টাকা বেরো না, হঠাৎ দেখি মদন মিত্র, তাই তো? বলে সেলিমবাবু আমাকে গাল দিচ্ছে, দেখুন। আর গাল দেবে কেন? গাল তো দেবে না। আমাদের মিছিল থেকে গাল কেন দেবে? করেনি তো, যে না দলের নামে যাই বলুন, আমার নামে বলতে দেবেন না। ভাবুন দলটা কিরম বানিয়েছে মমতা। খিদিরপুরে গিয়ে বললে ববি হাকিমের লোকজন বলবে দলকে চোর বলো, কিন্তু ববিদাকে চোর বলো না, তাই না? দমদমে সৌগত বলছে জাকিকেও বলো, কিন্তু ভাইপোকে বলবে না। আর কালীঘাটে গিয়ে বলছে বলে ভাইপোকে বল, কিন্তু পিসিকে বলবি না। আচ্ছা, প্রত্যেকের নাম ধরে ধরে বলা যায়? পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে, মেয়র কাউন্সিল থেকে, চেয়ারম্যান থেকে, এমএলএ থেকে, এমপি থেকে, ব্লক সভাপতি থেকে, অঞ্চল সভাপতি থেকে। তাহলে উপায় কি? যারা তৃণমূলের মধ্যে এখনো কোনো ভদ্রলোক আছেন, নিশ্চয়ই আছেন, সাদা সিধে লোক আছেন, চুরি চুরি পছন্দ করেন না, তোলাবাজি করেন না, কাটমানি খান না, শিক্ষায় দুর্নীতি করেননি, তাদেরকে বলবো আপনারা একটু দূরে গিয়ে, কেউ একটু ভালো আছে, তাই তো? কিন্তু তাদেরকে সরে যেতে হবে। তৃণমূল দলটা এমন সব দলে, এমনকি আমি আমার দলের কথা বলতে পারি, আমি সোজা একটা কথা বলি, সব দলে পঞ্চায়েত, এমএলএ, এমপি চলে আসে, আছে কিনা? কিন্তু দলে একটা সুবিধা আছে, একটা ফিল্টার আছে। জলের যেরকম ফিল্টার হয় না, বালি আছে, নোংরা আছে, আয়রন আছে, সেগুলো একটু বার করে, সেরকম আমাদের দলে একটা ফিল্টার আছে। সেই ফিল্টার দিয়ে ঝাঁঝিতে আটকে যায়। সব দলে এরকম হয়, কিন্তু তৃণমূলকে এটা দোষ দিতে পারবেন না।
তৃণমূলে কিন্তু এরকম নেই। ওখানে করে ট্র্যাক্টর বিক্রি করে, কোনো মডেল, কোনো নায়ক নায়িকা লাগে না, হ্যাঁ? ওরা তো ওই শ্যাম্পু ব্যবহার করে না, কিন্তু দেখায় এই কারিনা ক্যাফ। আমি আজকাল নতুন দেওয়ার নায়ক নায়িকাদের নাম জানি না, পুরোনোদের জানি আর কি, হ্যাঁ? ওরকম সবার নাম থাকে না, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, তাদের এরকম সেলিব্রিটি বলে এন্ডোর্সমেন্ট, তাদের নাম, তাদের ছবি দিয়ে দেয়, আর লোকজন দেখে বলে আরে আরে ও আগে শ্যাম্পু লাগা রहा तो हम भी वही शैम्पू लगाएंगे, আরে ও अगर वो कोका कोला पी रहा तो हम भी वही कोका कोला पिएंगे। বাচ্চারা করে না, হ্যাঁ? ওইরকম তৃণমূল বিজেপি কি করে, ওদের নেতা নেত্রীরা এত কয়লা ময়লায় কালো হয়ে গেছে, তখন কি করে, এত নোংরা হয়েছে, এত দুর্নীতিগ্রস্ত হয়েছে, তখন এরকম টালিগঞ্জ থেকে, বলিউড থেকে কিছু নায়ক নায়িকাকে নিয়ে এসে ভোটের সময় সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই কদিন আগে করলো না আপনাদের, হ্যাঁ? এখানে করলো না, বললো আচ্ছা ইধারকা টালিগঞ্জের নায়িকাকে নিয়ে দাঁড় করিয়েছিল, তাদের নাম হলো না, বলে ঠিক আছে মুম্বাই চলে যাও, এরপরে যদি মুম্বাই থেকে না হয় ওটা হলিউড থেকে নিয়ে আসতে হবে, তাই তো? এইগুলো হচ্ছে এন্ডোর্সমেন্ট, এগুলো সামনে লাগাতে হয়। যেমন মমতার সততার প্রতীকে সাইনবোর্ড লাগিয়েছিল, তাই তো? যখন চিট ফান্ডের টাকা চুরি করছিল, লুট করছিল, সামনে একটা সাইনবোর্ড লাগাতে হয় সততার প্রতীক। আর সবচেয়ে মজার কথা আপনাদের বলি, এই সততার প্রতীকের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রথম সাইনবোর্ড লাগিয়েছিল শুভেন্দু কাঁথিতে। চিট ফান্ডের টাকা খেয়ে প্রথমে মমতার একটা বড় ফেস্টুন বানিয়ে লাগিয়ে দিয়েছিল সততার প্রতীক, আর বাকি লোকটা সেগুলো দেখে দেখে লাগাতে আরম্ভ করে দিল। সামনে চোর হয় তাকে তত বড় সাইনবোর্ড লাগাতে হয়। আর বর্ধমানে কেস দিয়েছে পুলিশ, কি কেস দিয়েছে? আমার নামে কেস দিয়েছে, বলে আহা মমতার ছবি লাগানো ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। এমন দিন আসছে, আমি বলছি না, এই যে হুজুর মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করতে হবে, আর মোহাম্মদ সেলিম জামিন নেবে না, দেখি কোন পুলিশের সাহস আছে, সে গ্রেফতার করুক, বাংলার মানুষ দেখুক। আমরা বলছি চোর ধরো, জেল ভরো। আরে গণদাস পুলিশ যে আওয়াজ বলছে চোর ধরো, জেল ভরো, যে চোরকে দেখা যাচ্ছে না, যাকে দাঁড়িয়ে দিয়ে ভাই এসে ভাই দেখুন কে চুরি করেছে, তাও পুলিশের টনক নড়ছে না। তাহলে কি হবে এবার বুঝতে পারছেন? আজকে দেবরায় কি হয়েছে জানেন? তৃণমূলের নেতা স্কুলে চাকরি দেবে বলে টাকা নিয়েছিল, তাকে গাছে বেঁধে এখন মানুষ পেটাচ্ছে এই সময় দাঁড়িয়ে। আমরা বলছি এটা রাস্তা না, আমরা তো শুধু বলেছি খুব গণতান্ত্রিক দাবি, সংবিধান সম্মত দাবি, চোর ধরো জেল ভরো। কিন্তু পুলিশ যদি তার উপরে চোর না ধরে, যারা বলছে তাকে ধরে, তাই জনগণ নিজের স্লোগান বুঝে নিয়েছে যে চোর ধরো আর ধরে মারো। তাহলে যারা চোর ধরো জেল ভরো বলছে, তারা আইন নিজে হাতে তুলে নেয়নি। আমরা আইন নিজে হাতে তুলতে চাইছি না। যারা আইন রক্ষক তাদেরকে বলছি, তোমরা কিছু শেয়ার পেয়েছো, এই যে ভাইপোর টাকা, ভাইপোর শালির টাকা, ভাইপোর বউয়ের টাকা, কয়লা পাচারের যে টাকা, তাতে পুলিশ অফিসার যুক্ত ছিল কোল মাফিয়ার সঙ্গে। বাঁকুড়ার পুলিশ, বর্ধমানের পুলিশ এই গরু পাচার অনুপ্রত একা করেছে। এতদিন খবরের কাগজগুলোতে লিখত বসিরহাট, মালদা, মুর্শিদাবাদ কয়েকটা মুসলমানের নাম দিয়ে বলতো এরা গরু পাচার করেছে। আর তো বাহানা হয়, ওরম ভাড়ায় লোক পাওয়া যায়, বেকার এলাকায় কাজকর্ম নেই, তারা তো ক্যারিয়ার। এই যে আমাজনের মাল, আপনি যখন ফ্লিপকার্টে যখন অর্ডার বুক করেন, কোম্পানির লোক আসে দিতে, কোন একটা কুরিয়ার থাকে, কোন একটা ক্যারিয়ার থাকে, তাকে বলেছে 20 টাকা দেবো বা 30 টাকা দেবো, সে বাচ্চারা কি আপনাকে মালটা দিয়ে আসছে। তাহলে যাদেরকে এই কয়লা পাচারে, গরু পাচারে, চন্দন কাঠ পাচারে লাগিয়েছে, তারা অপরাধী শুধু বিএসএফ, রাজ্যের পুলিশ, এসপি, বিএসএফ এর ডিআইজি, সেন্টারের হোম মিনিস্ট্রি, নবান্নর হোম মিনিস্ট্রি, মুখ্যমন্ত্রী, তার বাড়ির লোক, দেশের হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, তার ঘরের লোকজন যুক্ত না হলে আন্তর্জাতিক পাচার হয় না। সোনা পাচার বলুন, অস্ত্র পাচার বলুন, গরু পাচার বলুন, কোন পাচার হয় না গোটা বিশ্বে। ইন্টারন্যাশনাল র্যাকেটিয়ার্স স্মাগলিং গ্যাং ব্যাংককে বসে
দুবাইতে বসে চলতে পারে না যদি আহমেদাবাদে বসে, গাজিয়াবাদে বসে, এলাহাবাদে বসে, কালীঘাটে বসে, নবান্নতে বসে, দিল্লিতে পার্লামেন্টে বসে যদি কিছু দালাল তৈরি না করতে পারে। আর এই জন্য যখন আমরা বলছি চোর ধরো, জেল ধরো, তখন ওরা বিপদে পড়েছে। কানুন কা হাত বহুত লম্বা হ্যায়, তাই তো? মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সকে কি বলছে? আরএসএস এতটা খারাপ, তাই তো? আমি জানতাম না, আমি মানি না, আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ, তাই তো বললো না? নবান্নতে বসে ঘোষণা করার কথা কবে ডিএ পাবে, পুলিশ, স্কুল টিচার, সরকারি কর্মচারী ওরা লড়াই করছিল, কর্মবিরতি করছিল, তাই তো? ডিএ দিচ্ছে না। নবান্নতে বসে ঘোষণা করছে, সার্টিফিকেট দিচ্ছে आरएसएस के। सुन लो मेरे दोस्तों, नागपुर और नवान्न बहुत ज्यादा दूरी नहीं है। নাগপুরের সার্টিফিকেট নবান্ন থেকে দিচ্ছে, তাও আমি ক্ষমা করতাম যদি বলতো আমি জানতাম না। নতুন তৈরি করেছে মমতা কংগ্রেস ভেঙে, আমাদের দলের ছাপ ফুল, ওকে একটা ছোট ফুল দিন। যখন পুজো বাজারে যান না, तो बड़का वाले के लिए 42 इंची, तो छोटा वाले के लिए 22 इंची के तो शर्ट खरीदना पड़ता है ना, जंगिया खरीदना पड़ता है ना, वैसे के लिए बड़ा फूल और छोटका के लिए छोटा फूल। তারপরে ইলেকশন কমিশন তৃণমূলকে ঘাস ফুল দিয়েছে, তাহলে তো মমতাকে বলতেই হবে যে আরএসএসটা খুব ভালো, খারাপ না। তাও বলছেন। আমি কোন বলার পরে আমি জানি না এগুলো বিশ্বাস, এগুলো তারপরে মাতৃপক্ষ শুরু হবে। হঠাৎ মমতা বললেন না আমি মামাটি মানুষ, আমি ঠিক করেছি 1 সেপ্টেম্বর থেকে হবে, তাই তো বললেন না? ঘোষণা করে দিলেন না? কয়েক কোটি টাকা খরচা করে মিছিল করলেন না? সব জায়গায় নকল ঢুকলেন আর টাকা খরচা করছেন। ওই যে টাকা দেখছেন যা প্রতিদিন স্বাস্থ্য সাথী হলে এত টাকা, লক্ষ্মী ভান্ডার এত টাকা, আর কেউ তো বলছে নির্লজ্জের মতো মরে গেলে 2000 টাকা, জন্মালে এত টাকা, সব রেট করে দিচ্ছে না, রেপ হলে এত টাকা, তার টাকা। जब मैं डीआईएफआई करता था पूरे मुल्क में घूम करके बोलते हो, एक होटल में खाना खाने जाते हो, एक सामान खरीदते हो, अभी तो दाल खरीदने से भी, चावल खरीदने से भी जीएसटी देना पड़ेगा, तेल खरीदते हो, पेट्रोल डीजल खरीदते हो, आप टैक्स भरते हो, वो पैसा कुछ जाता है मोदी के पास, कुछ जाता है ममता के पास। आज चुनाव के वक्त आकर कहती है हमी তোমাকে টাকা দিচ্ছি, वो स्लोगन है सुन लो, पैसा हमारा आपका, पैसा हमारा आपका, नहीं किसी का बाप का। हम बोलेंगे, आप हमारे साथ जवाब दीजिएगा, ठीक है? पैसा हमारा आपका, पैसा हमारा आपका। जब मजदूर मेहनत करता है खदान में, जब वो लोहा पीटता है, चाहे वो साइकिल मरम्मती करता है, चाहे साइकिल का निर्माण करता है, तब पैसा कमाई होता है। जब किसान बारिश में भीग करके, सैलाब के पानी में पैर डुबो करके, सर्दी में हो गर्मी में हो, खेत में बीज बो करके खेती करता है, वो फसल उगाता है, तब पैसा कमाई होता है। काली घाट में पीसीआर भाई को टाका कमाई करार कथा नय, और बात तो टाका रोजगारेर कथा नय। मोदी और अमित शाह टाका रोजगार करছে না, टाका रोजगार করে আমার মজুর ভাই। अरे जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते, हमारे बच्चे के मुंह में निवाले नहीं पड़ते। খাবে যখন একজন মেহনতি মানুষ পরিশ্রম করে তার হাতে ফোসকা হয়, তবে তার বাচ্চার মুখে সে গ্রাস দিতে পারে। एक आदमी अपना जिंदगी बर्बाद कर देता है मेहनत करते करते, একটা স্বপ্নে যে আমার জীবনটা তো শেষ হলো, ছেলের বিয়ে দেব, বৌমা আসবে, মেয়ের বিয়ে দেব, জামাই আসবে, তাহলে একটা ঘর ভদ্রমতো বানাতে হবে। फिर पूरा कमाई के बाद, पीएफ का लोन लेने के बाद, कर्ज लेने के बाद होम लोन के लिए दौड़ता है।
इंस्टॉलमेंट देता है तब एक फ्लैट होता है। তাহলে লোকে টাকা রোজগার করে জোগাড় করে ফ্ল্যাট করার জন্য, আর তৃণমূলের নেতারা ফ্ল্যাট জোগাড় করছে টাকা রাখার জন্য, বাংলো বাড়ি জোগাড় করছে টাকা রাখার জন্য। तो तृणमूल जनता का पार्टी है, मेहनती जनता का पार्टी है, किसान का है, मजदूर का है। अरे लोग टूट जाते हैं, लोग टूट जाते हैं एक घर बनाने में। একটা লোকের জীবন শেষ হয়ে যায় একটা ঘর বানাতে গিয়ে। लोग टूट जाते हैं एक घर बनाने में, और तुम्हें शर्म नहीं आती बस्तियां चलाने में। बुलडोजर लेकर पहुंच गए शाहीन बाग में, दिल्ली में, गुड़गांव में, यूपी में, बेंगलोर में। কি না রোহিঙ্গিয়া, কি না বাংলাদেশি, কি না পশ্চিমবঙ্গ থেকে এসছে বাংলাদেশি মানুষ কাজ করতে, কি না मुसलमान, क्या नहीं पूर्वी है, बिहारी है। आप देख रहे हो रोज तिरुपुर में क्या हो रहा है। जो लोग ये समझ आए दिन आप टीवी में देखो, यूट्यूब में देखो, हरियाणा में, उत्तर नोएडा में, गुड़गांव में, चाहे वो सिक्योरिटी स्टाफ हो, चाहे वो दरबार हो, चाहे वो ड्राइवर हो, चाहे वो घर में काम करने वाले लोग हो, भाषा बोल करके धर्म के नाम पर जुबान कर। मैं जिस घर में पैदा हुआ हूं मेरे बाप ने मेरे को नाम दिया मीनाक्षी मुखर्जी, मीनाक्षी मुखर्जी। এটা ওর ক্রেডিট না, কিন্তু ওর ব্যবহার, ওর কথাবার্তা, ওর মতাদর্শ, ওর চিন্তা চেতনা, স্বপ্ন, বাস্তবতা, লড়াই, সেটা তার পরিচয়। কিন্তু আজকে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূল তারা আমাদের রাজ্যে যে রাজনীতি খেলছে, একটা ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য মানুষকে দাঁড়িয়ে বলছে লড়াই করো। কিন্তু কি নিয়ে লড়াই করবে? বামপন্থা মানে হচ্ছে हम खाएंगे क्या बोले का लड़ाई, गजा के लिए, खुराक के लिए, খাদ্যের জন্য লড়াই। খাদ্য আন্দোলনে 31 তারিখ 1959 সালে খাদ্য আন্দোলন, সেই শহীদদের স্মরণে আমরা লড়াই করছিলাম। পুলিশ গিয়ে জুলুম করলো, কাঁদানে গ্যাস ছুড়লো, লাঠি জ্বালালো, মেয়েদেরকে পর্যন্ত অপমান করলো। ওসব বলেছে মীনাক্ষী, আমরা এগুলো বলি না। আমাদেরকে জেল দিয়েছে, আমাদেরকে মেরেছে, আমাদের মেয়েদেরকে রেপ থ্রেট করেছে, আমার কাছে সেটা খবর না। তো পুলিশ জেনে থাকুক, এই 10 বছর একতরফা অনেক হয়েছে, এখন আর একতরফা হবে না। তাই তো? হ্যাঁ হবে, দালালি করা ছেড়ে দিতে হবে। সংবিধান আছে, আইন আছে। দিল্লিতে মোদী অমিত শাহ বলছে আইন কানুন মানি না, আর এখানে মমতা তৃণমূল বলছে আইন কানুন মানি না। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা বলছে আইন মেনে চলতে হবে। এবার পুলিশকে ঠিক করতে হবে, সে আইনের দাসত্ব করবে অথবা লাইনে গিয়ে অভিষেকে কালো টাকার, উপরি টাকার জন্য পুষকে দালালি করবে, দলদাস করবে। পরিষ্কার কথা। পুলিশ ম্যানুয়াল আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। বর্তমানে ডিসপ্রপোর্শনেট ব্রুট ফোর্স অ্যাপ্লাই করেছিল, আমরা ওখানে ছিলাম। কে তৃণমূলের একটা এমএলএ বলছে আমাদের অফিস ভেঙেছে। তৃণমূলের কটা গোষ্ঠী আছে জানেন? কৃষি কংগ্রেস তৃণমূল, তাই তো? মাসিক তৃণমূল, ভাইপো তৃণমূল, আগ্নে তৃণমূল। ওরা নিজেরা বলেছে না পুরনো তৃণমূল ভেঙে একটা নতুন তৃণমূল করবে, কদিন আগে বলছিল না? হ্যাঁ, আবার এখন একটু ইডিতে গিয়ে হাজিরা দিচ্ছে বলে এখন দুনিয়া একটু পোস্টার কম করেছে। जो लोग तृणमूल में गए हमसे पूछ रहे हैं आपके मोहल्ले में, आपके कारखाने में, आपके कोयले खदान में, आपके बाजार में ऐसे लोग मिलेंगे तो क्या करेंगे? अपने बचाव के लिए चले गए तृणमूल में, बोलता है ना। अभी जो तृणमूल में गया वो बच नहीं पा रहा है भैया, बचाव के लिए कोई तृणमूल में नहीं जाता है। तृणमूल के खून করছে, তৃণমূলের বিরুদ্ধে গুন্ডামি করছে। বোলপুরে বকটুই, বীরভূমে, রামপুরহাটে গিয়েছিলাম ছুটে, 14 জন লোককে, ক্লাস 4-এর বাচ্চা মেয়েকে তৃণমূলের লোকেরা তৃণমূলকে পুড়িয়ে মেরেছে। আর মমতা ব্যানার্জি সব থামাটামা দিল মোহাম্মদ সেলিমের জন্য। এই জন্য রাগ, যেখানে রেপ হয়েছে, যেখানে খুন হয়েছে, যেখানে দাঙ্গা হয়েছে, আসানসোলে হোক, বসিরহাটে হোক, ধুলাগড়ে হোক, যেখানে আমরা গত 10 বছরে যেতে চেয়েছি, বলেছে না আসতে পারবেন না।
রেপ করেছে, হাসপাতালে ভর্তি আছে, পুলিশ অপরাধীকে ধরেনি, কিন্তু সেই মহিলাকে পাহারা দিয়ে রেখেছে। কোন বিরোধী নেতা, কোন সাংবাদিক যাবে না, কোন খবর যাবে না। গুলি চলেছে, মরে গেছে মানুষ। হোম সেক্রেটারি বলছে তদন্ত হবে, কিন্তু কি তদন্ত হবে? কে গুলি করেছে সেটা না, কে ছবি তুলেছে সেটা তদন্ত হবে। কি করে বাইরে গেল মৃত্যু? আমরা বক্তৃতে পৌঁছে গেলাম, তৃণমূল আর আটকাতে পারবে না। লোকে, গোটা দুনিয়ার লোক জানলো পুলিশের 4টে গাড়ি, আজকে যে পুলিশ লাঠি চালিয়েছে, বক্তৃতে বীরভূমে পুলিশের 4টে গাড়ি দাঁড়িয়েছিল। আর ভাদুশেখের লোকেরা তৃণমূলের অন্য পক্ষের লোকের বাড়িতে আগুন লাগিয়ে 14 জনকে চালিয়েছিল। শুধু অপরাধী তৃণমূল, সেই পুলিশগুলো অপরাধী নয়। जुल्म की बात क्या, जुल्म का औकात क्या। साहिल लुधियानी একটা কবিতা। जुल्म की बात क्या, जुल्म की औकात क्या। जुल्म सिर्फ जुल्म है, आगाज से अंजाम तलक। আগাজ মানে হচ্ছে শুরু, আঞ্জাম হচ্ছে শেষ। শুরু থেকে শেষ পর্যন্ত জুলুম জুলুমই হয়, কিন্তু खून आखिर खून है, खून आखिर खून है, टपकता है तो जम जाता है। जुल्म आखिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। বাংলায় বলতে হবে। মনের ভাব সবার সমান। बांग्ला और हिंदी के नाम में लड़ने से कोई फायदा नहीं, हिंदू और मुसलमान के नाम से लड़ने से कोई फायदा नहीं। बीजेपी क्या किया? मदरसा में टीचर नहीं, माद्रासा सर्विस कमीशन तुले दिए थे। माद्रासा स्कूल जैसे चाकरी होता है, चाकरी नहीं, स्कूल सर्विस कमीशन तुले दिए थे। दुर्नीति करेছে, চাকরি নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুল বন্ধ হচ্ছে। बीजेपी ऐसे बोल लो वो मदरसा है, ये स्कूल है, तुम अलग वो अलग, वो हिंदू है वो मुसलमान है। রেশনের জিনিসের দাম পাচ্ছে না রেশন লোক, এখন দিল্লিতে গম পাচ্ছে না, কালকে চাল পাবে না, কেরোসিন তেল পাচ্ছে না, চিনি পাচ্ছে না, জিনিসের দাম বাড়ছে। ও বলছে নেই, ও ছোটা খাতা হাম, ও বড়া খাতা है, বলে না? এই নিয়ে তো জুনেদ খান, এই জন্য তো জোর জুলুম। আরে আসিফা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছিল জম্মুতে, আর বিজেপি বললো না ওটা মুসলমান। আচ্ছা ধর্ষণ করেছে সে হিন্দু, তাহলে হিন্দুর পক্ষে দাঁড়াতে হবে। हाथरस में दलित कन्या का बलात्कार किया, हत्या किया, और बीजेपी बोला ये अपर कास्ट के लोग हैं, संस्कारी लोग हैं, इनका तो अपराध नहीं होना चाहिए। पहले जात पात धर्म वर्ण भाषा व्यवहार करा है अपराधीर জন্য, अपराधের জন্য নয়। अनीस खान का इंसाफ चाहिए। ये सिर्फ मुसलमान नहीं बोलेंगे, ये मुसलमान भी बोलेंगे, हिंदू भी बोलेंगे, बंगाली भी बोलेंगे, बिहारी भी बोलेंगे, तभी हिंदू और मुसलमान एक साथ होगा। मीनाक्षी जेल में गई है अनीस खान के लिए इंसाफ का तकाजा लेकर, তাই তো? হ্যাঁ, কালকে পিতা তার উপরে জুলুম হয়েছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলবে শুধু বামপন্থীরা, শুধু এসএফআই, শুধু ডিএফআই, যারা এই হক কথা বলতে চায়, যারা এই হক চায়, যারা ইনসাফ চায়, যারা এই সত্যের পক্ষে, যারা ইনসাফের পক্ষে, তাদের সবাইকে এককাট্টা হতে হবে। বামপন্থী মানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে হওয়া। আমার খাদ্য চাই এটা বলতে হিন্দু মুসলমান লাগে না, কিন্তু একজন ভুকা মানুষের বিরুদ্ধে আরেকটা ভুকা মানুষকে বলতে হয় দেখো वो গরু खाता है, ये গরু नहीं खाता है, चलो इसको जला दो, इसको मार दो। কে বলছে যে গরু পাচার করছে? কে বলছে যে গরুর মাংস বিদেশে এক্সপোর্ট করছে? তাই তো? যে খাচ্ছে কি খাচ্ছে না এটা তার ব্যাপার। আমি ডাল খাই, আমি মুখ খাবো কি মসুর খাবো, ছোলার ডাল খাবো কি মটর ডাল খাবো কি अरहर के दाल खाएंगे, ये हमारा पसंद है। किसी का बात का इख्तियार नहीं है कि वह हमें बोलेगा तुम ये दाल मत खाओ वो दाल। हम क्या पहनेंगे, हम क्या ओढ़ेंगे, हम किस भाषा से बात करेंगे, हमारा यकीना क्या होगा, हमारा एतबार क्या होगा, वो हमारा अपना मर्जी है। ये हमारा जमहूरियत है। आज बीजेपी और तृणमूल जब बोलता है वोट में खड़ा होने नहीं देंगे, आप अपना पसंद का वोट मत करो, पोलिंग एजेंट बनने नहीं देंगे, पोस्टर लगाने नहीं देंगे, यही फांसीवाद है, यही तानाशाही है, इसी का शुरुआत है। हम इसके खिलाफ लड़ रहे हैं और इस लड़ाई में आप सबको साथ आना पड़ेगा। कश्मीर से कन्याकुमारी तक हिंदुस्तान के लोग अगर एक साथ होंगे तो मोदी का लूट हो या दीदी का लूट हो, लुटेरों को हम खत्म कर सकते हैं। नहीं तो वो लुटेरे अपना लूट चलाने के लिए हमें और आपको बर्बाद कर रहा है, बंटवारा कर रहा है।
सब बर्बाद हो रहा है। और तब ममता बनर्जी जब पूरे मुल्क के लोग देख रहे हैं उसका खतरा क्या है। बिल्किस बानो का मामला आप देखे हैं। बिल्किस बानो का रेप हुआ, उसके बच्चे को मारा, उसके खानदान को मारा। आजादी के दिन लाल किले में मोदी जी भाषण दे रहे हैं, आप दूसरी तरफ मास रेप का जो कातिल है, अपराधी है, उसको गुजरात में छोड़ा जा रहा है। उसके खिलाफ ममता बनर्जी आवाज नहीं दे रही है। सीए एनआरसी एनपीआर के बारे में एक लफ्ज नहीं बोल रही है। आर्टिकल 370 के बारे में एक लफ्ज नहीं बोली है। कश्मीर के बारे में एक लफ्ज नहीं बोलती है। और यहाँ आकर के हिजाब पहन करके आके स्टार पार्टी करके आपको बोलती है ईद मुबारक। इसी को बोला जाता है ये नकल साजी है, ये ड्रामाबाजी है। रामलीला में जैसे कोई राम बनता है, भगवान बनता है, ममता बनर्जी जैसे रमजान में थोड़ा मुसलमान बन जाती है। लेकिन ड्रामा दोनों एक है, ड्रामा पूरा एक है। ये सब बोलने से भी लोग को गुस्सा होता है। फिर मुसलमान अरे सिंह আপনি বলছেন আরে তুমি যেরকম যেটা ঘুরে আসেন দেখে মনে হয় পুরো নেতানেত্রীরা একটা ফেরেশতা ফেরেশতা। अरे हदीस में लिखा हुआ है कभी कभी शैतान शैतानी हरकत करने के लिए फरिश्ता का भेष बदल करके आए। आज का बंगाल आप देखोगे तो याद आ जाएगा। लेकिन यहाँ हमारे पुराने दोस्त सब याद है গোটা দিল্লি আমি চটি করে ঘুরেছি খেলা বললে बनने के बाद जुलाई के बाद 2 महीने के अंदर मैं पूरा हिंदुस्तान का जो DFA का हिंदी भाषी कारकुन था, उर्दू भाषी कारकुन था, उनको आसानसोल में ले आया। तो मैं सुरजीत आए थे, कानपुर में वर्कशॉप किए कि किस तरह से गरीबों की आवाज, मजदूरों की आवाज, खराब मजदूर की आवाज, जो असंगठित मजदूरों की आवाज को किस तरह से না আমি ওখান থেকে দেখলাম তো ভাই, কিন্তু পরে আমরা দেখি मैं अक्सर आते रहता हूँ। जब 1984 में किसी जहांगीरी मोहल्ला को जिगरी मोहल्ला को जो जहांगीरी मोहल्ला में रेल पार में फसाद का माहौल बर्पा किया गया था, उस वक्त मैं यहाँ पे इसी आसानसोल कुल्टी बागपुर में 1 महीना लगातार रहा था। हमारा पार्टी ऐसा है, बोला तुम वहाँ रहो, लोग गरीब लोग आपस में लड़ रहे हैं, उनको बताओ हमारी लड़ाई एक दूसरे के साथ नहीं है, हम लोगों को मिलकर के एक साथ लड़ना पड़ेगा। और इसी वजह है सब एक साथ जमीयत उलमा हिंद, जमात इस्लामी, कांग्रेस, माओवादी, एसयूसी, नक्सल सब मिलकर के बोला लाल हटाओ देश बचाओ। लाल हट गया लेकिन देश नहीं बचा। आज देश को अगर मजबूती से रहना है, लोगों के इत्तेहाद को पैदा करना है, तो फिर से लाल झंडे को मजबूत करना है, हक की आवाज को बुलंद करना है, लड़ाई को तेज करना है। और ये लड़ाई लड़ाई नहीं है, इस मुल्क के संविधान को आगे कोई बोलता का वीडियो रखे थे दस्तूर को बचाना है, इस मुल्क के कानून को बचाना है, इस मुल्क के निजाम को बचाना है। आता है सुल्तान सदूर का जमाना, जो नफ्स कुमर आए उसको मिटा दो। बोले ওই বল লাগানো ছিল না, এখানে একটা গোল গোল বল আছে, আজকাল সব বল লাগিয়ে দেয়। বলে বল লাগানো ছিল, ওইটা খুব দুঃখ হয়েছে, ওইটাকে ভেঙে দিয়েছে। আরে দেশের সরকার অশোক স্তম্ভের যে সিংহ, সেইটাকে ভেঙে ফেলে অন্য বানিয়ে দিচ্ছে, সেটা নিয়ে দুঃখ নয়। এটা কি সাংবিধানিক? এটা তো লিস্টেড বাউন্সের কোম্পানির লোগো। আজকে আমাদের রাজ্যে যে ঘৃণা রাজনীতি, গণতন্ত্র হত্যার রাজনীতি, দুর্নীতির রাজনীতি, চুরি চুরির রাজনীতি, তার প্রতীক হচ্ছে ওই ব দিয়ে আসলে বাংলার মানুষকে বোকা বানানো হয়েছে। যেমন কাশফুল আর কমল ফুল দিয়ে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানানো হয়েছে। আজকে পুলিশ বলছে ওটা নিয়ে কেস করবো। আমি খারাপ কথা বলি না, ভালোভাবেই বলি খারাপ কথাটা। বাংলার মানুষকে ব দিয়ে 2 অক্ষরের বোকা বানানো হয়েছে, আর পুলিশকে দেখে মনে হচ্ছে 4 অক্ষরের। ওরা পুলিশের কোন নিয়মে আছে, কোন আইনে আছে, কোন সংবিধানে আছে? আরে আমরা তো গিয়ে শুধু আমাদের ছেলেপুলেরা গিয়ে একটু নাড়িয়ে দেখতে গিয়েছিল এই বোকাদের ভিড়টা কতটা আছে। দেখো ওখানেও এমন কাটমানি খেয়েছে, তোলাবাজি খেয়েছে, একটু হাত দিতেই লড়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ, ওটা এরা 20 তারিখে ধর্মতলায় গিয়ে দেখবার জন্য যে নবান্নটা কতটা মজবুত আছে তার স্যাম্পল সার্ভে করতে গিয়েছিল। কত তাই তো? মীনাক্ষীকে বলবো, বলে না দড়ি ধরে মারো টান
হাজার আলী খান খান জিন্দাবাদ।